প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে গর্ভকালীন পরিচর্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার উৎপলা মজুমদার। চলুন কথা বলে তার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এই যে বলছিলাম যে অ্যান্টিন্যাটাল কেয়ার বা গর্ভকালীন পরিচর্যা, এই গর্ভকালীন পরিচর্যার মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো পড়ে, শুরুতেই এটি জানতে চাচ্ছি। একটি মা যখন সন্তান ধারণ করেন, শুরুতেই সেই মা এবং তার পুরো পরিবারের একটি স্বপ্ন থাকে একটি সুস্থ ও সুন্দর শিশুর। তো এই সুস্থ এবং সুন্দর শিশু জন্ম দিতে গেলে কিন্তু গর্ভকালীন পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এক্ষেত্রে আমার মনে হয় শুধু গর্ভকালীন সময়ে না, প্রি কনসেপশনাল যে চেক আপ, যে একটি মা যখন ডিসিশন নেবেন যে আমি প্রেগন্যান্ট হবেন, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ তিনি অবশ্যই আগে নিয়ে নেবেন। এটির কেন দরকার, এটির প্রয়োজনীয়তাটা কি যদি আমি একটু জানতে চাই। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে মা হয়তো কোনো ওষুধ খাচ্ছেন যেটা গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকারক কোনো ফলাফল বয়ে আনতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা মাকে সেই ড্রাগসটি চেঞ্জ করে কোনো সেফার ড্রাগসে আমরা অবশ্যই তাকে খাওয়ার জন্য প্রেসক্রাইব করব। এছাড়া মা হয়তো কোনো ডিজিজে ভুগছেন, যে ডিজিজটাতে সন্তান ধারণ করলে হয়তো ডিজিজটা আরও বেশি খারাপ দিকে চলে যেতে পারে, মায়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মায়ের যদি কোনো ডিজিজ থাকে অবশ্যই তিনি সেটি সারিয়ে নেবেন। অ্যান্টিন্যাটাল কেয়ারের ভেতরে আর কোন কোন বিষয়গুলো পড়ে এটি ছাড়া? গর্ভকালীন পরিচর্যায় আমরা প্রথমে যে ব্যাপারটা বলছি যে মায়ের খাবারের ব্যাপারটি। তো প্রথম 3 মাস মায়ের প্রচণ্ড ভমিটিং টেন্ডেন্সি থাকে। তো এই বমি বমি ভাব থাকার কারণে মা হয়তো খেতে পারেন না। তো ওই সময়টাতে আমরা মাকে বলবো যে আপনি যেটা আপনার খেতে ইচ্ছা করে, আপনি যা খেতে পছন্দ করেন সেটাই খান। পুরো গর্ভ অবস্থার যে সময়টা, পুরো সময়টা জুড়েই তাদের বমির এই ভাবটা থাকে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকে? সাধারণত প্রথম 3 মাস হরমোনাল কারণে ভমিটিং টেন্ডেন্সিটা বেশি থাকে। তো পরবর্তীতে হয়তো অতটা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো মাকে একটু বুঝিয়ে বললেই মা বুঝেন যে না, এটা তার স্বাভাবিক একটা ব্যাপার। তো আর্লিয়ার পিরিয়ডে প্রথম 3 মাস আমরা হয়তো কিছু সেফ বমির ওষুধ দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে কিছুটা হয়তো আমরা কমাতে পারি এবং পরবর্তীতে বমির ফ্রিকোয়েন্সিটা কমে আসে। তো সেটাও তো হয়তো বেশি হয় না, মাঝে মাঝে হয়তো অ্যাসিডিটির জন্য হয়। তো সেটা কিছু ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যায়। যারা মা খালার বা শাশুড়ি আছেন, যারা বয়োবৃদ্ধ আছেন, তারা এই সময় খাবারের বিষয়টি অত বেশি গুরুত্ব দেয় না। বিশেষ করে যারা লো সোশিও ইকোনমিক কন্ডিশনে থাকেন, তারা মানে এতটাই কম খাওয়ান যাতে করে বাচ্চাটা ছোট একটি বাচ্চা হয় এবং খুব সহজে যাতে প্রসব হয়। এই ভ্রান্ত ধারণাটার আসলে যুক্তি কতটুকু? না, অবশ্যই গর্ভস্থ শিশুটির বৃদ্ধির জন্য এক্সট্রা খাবার তো দরকার। শিশুর পুষ্টি বৃদ্ধির জন্য মায়ের ইজিলি ডাইজেস্টেবল কিছু খাবার আছে যেটা মা সহজে হজম করতে পারেন। তো সেই খাবারগুলো অবশ্যই তাকে দিতে হবে। আমরা যেটা সচরাচর বলি যে নর্মালি তিনি যা খেতেন তার থেকে 1 মুঠ চাল পরিমাণ বেশি ভাত তিনি খাবেন। এই সময়টাতে প্রোটিনের একটা রিকোয়ারমেন্টস বেড়ে যায়। তো মাছ, মাংস, ডাল খাবেন 1 বাটি করে। তারপর প্রতিদিন আধা লিটার করে দুধ খাওয়ার কথা আমরা বলি। আরেকটা বিষয় হচ্ছে যে এই সময়টাতে কোষ্ঠকাঠিন্যতা কিছুটা বেড়ে যায়। তো প্রচুর পরিমাণে সবজি আমরা খেতে বলি। আর প্রথম দিকে ভমিটিং টেন্ডেন্সির কারণে কিছুটা ডিহাইড্রেশন মায়ের যেন না হয়, সেটার জন্য পুরাটা প্রেগনেন্সি জুড়ে, ইভেন বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারটাতে প্রথম 3 মাস আমরা প্রচুর পানি খেতে বলি। এটা মা অবশ্যই মেনটেন করবেন। এই যে পুরো গর্ভাবস্থায় সময়টাতে যদি কোনো রকমের সমস্যা, জ্বর বা ব্যথা কিংবা যে কোনো ধরনের সমস্যায় রোগীর হয়তো কোনো ড্রাগ বা ওষুধ খাওয়ার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনারা মায়েদের কি পরামর্শ দেন যে তারা ওষুধটা আসলে ঠিক কিভাবে খাবে যদি প্রয়োজন হয়? প্রথম 3 মাস আমরা একটু ওষুধের ব্যাপারে রেস্ট্রিক্ট করে দিই যে ডাক্তারের পরামর্শ ছাড়া তিনি যেন কোনো ওষুধ না খান। 3 মাসের পরে যদি কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে ডাক্তার পরামর্শ অনুযায়ী যে কোনো সেফার ড্রাগস তো তিনি খেতেই পারেন। তো সেটা রোগীর অবস্থা বুঝে খাবে।
আচ্ছা, অ্যান্টিনেটাল চেকআপ বলে একটি টার্ম রয়েছে যেটি হচ্ছে প্রত্যেক মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আসলে কি এবং কখন কোন কোন সময় ধরে এই চেকআপটার প্রয়োজন হয় সেটি যদি একটু বলেন। তো গর্ভকালীন এই যে পরিচর্যা বা অ্যান্টিনেটাল চেকআপের ক্ষেত্রে আমরা যে গাইডলাইনটা রোগীদেরকে বলি যে মিনিমাম 4 বার তিনি আমাদের কাছে আসবেন। আচ্ছা, তো প্রথম মানে পুরো গর্ভাবস্থায় মিনিমাম সেটা হচ্ছে ন্যূনতম পক্ষে তিনি 4 বার আসবেন। এছাড়া নর্মাল যারা আসতে পারছেন তাদের ক্ষেত্রে আমরা বলি যে প্রথম 3 মাসের মধ্যে একবার তিনি আসবেন, এরপর 28 সপ্তাহ পর্যন্ত তিনি আসবেন প্রতি মাসে একবার করে। তারপর 32 সপ্তাহে পর্যন্ত উনি মাসে 2 বার করে এবং তারপর ডেলিভারির আগ পর্যন্ত তিনি প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে আসবেন চেকআপের জন্য। তার মানে সব মায়েদের অবস্থা তো সমান না, কারো কারো বিষয় হয়তো একটু কোনো কিছু ঝুঁকি রয়েছে বা রিস্কি মাদার যারা, এই রিস্কি মাদারের আওতার মধ্যে কারা কারা পড়ে? দেখা যায় যাদের একটু বয়সটা বেশি, হ্যাঁ, এল্ডারলি মাদার যারা, তারা তো অবশ্যই রিস্কি একটা গ্রুপ। যাদের ক্ষেত্রে প্রেগনেন্সির পাশাপাশি কিছু মেডিকেল ডিসঅর্ডার থাকে, যেমন কারো ক্ষেত্রে হয়তো সিভিয়ার এনিমিয়া থাকতে পারে, রক্তশূন্যতা, কারো ক্ষেত্রে ডায়াবেটিস থাকতে পারে বা হার্ট ডিজিজ যদি থাকে, অথবা হরমোনাল কোনো সমস্যা যদি থাকে, যেমন থাইরয়েড হরমোনের যদি ঘাটতি বা আধিক্য থাকে, এই প্রেগনেন্সিগুলো রিস্কি। এছাড়া যদি টুইন প্রেগনেন্সি বা যমজ বাচ্চা হয় বা ব্লাড গ্রুপ নেগেটিভ মায়েদের ক্ষেত্রে এইগুলো মোটামুটি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। তারপর যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে ব্লিডিং এর হিস্ট্রি থাকে, আমরা যেটা অ্যান্টিপার্টাম হেমোরেজ বলছি, গর্ভকালীন সময় ব্লিডিং হচ্ছে ফুলটা নিচে থাকার কারণে বা অন্য কোনো কারণে, তো এগুলো আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। যে অ্যান্টিনেটাল চেকআপের কথা বলছিলেন, সেগুলোতে প্রত্যেকটি চেকআপে আপনারা কি দেখেন? একজন মায়েদের কোন কোন বিষয়গুলো আসলে আপনারা চেক করে থাকেন? তো মা আমাদের কাছে যখন আসেন তখন প্রথমেই তো আমরা মাকে জিজ্ঞেস করি যে তিনি কেমন আছেন বা তার কোনো সমস্যা হচ্ছে কি না। এরপর আমরা মায়ের যে রেগুলার ওয়েট গেইনটা ঠিকমতো হচ্ছে কি না, রক্তশূন্যতা হচ্ছে কি না, তার প্রেশারটা ঠিক আছে কি না, তারপর আমরা বাচ্চার গ্রোথটা কেমন হচ্ছে, তার যে পানির ভিতরে সে থাকে অ্যামনিওটিক ফ্লুইড সেটা ঠিক পরিমাণ আছে কিনা, বাচ্চার মুভমেন্টটা ঠিক আছে কিনা বা হার্ট রেট ঠিক আছে কিনা। আর কিছু ইনভেস্টিগেশন আমরা করে দেখি যে মা এবং বাচ্চা কোনো ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে কিনা, যেমন ব্লাড গ্রুপটা হয়তো করি, ব্লাড সুগারটা আমরা দেখি, রক্তশূন্যতা আছে কিনা, হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, এগুলো চেক আপ করে রেগুলার দেখা হয়। এক ধরনের ডায়াবেটিস আছে, প্রেগন্যান্সি ডায়াবেটিস, যে প্রেগন্যান্সির সময় তার সুগারটা হয়তো বেড়ে যায়, তাদের জন্য আসলে আপনাদের পরামর্শ কি থাকে? এবং এরকম আরো কোনো স্পেসিফিক কোনো ডিজিজ কি আছে যেটি শুধু প্রেগন্যান্সি অবস্থাতে আসতে পারে এবং সেটির জন্য আপনাদের পরামর্শ কি থাকে? ডায়াবেটিসটা যেমন খুবই কমন প্রেগন্যান্সিতে, তো এই ডায়াবেটিস কিন্তু কিছু ডায়াবেটিস আছে যেটা আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলছি, সেটা শুধুমাত্র প্রেগন্যান্সিতেই আসে। তো সেই ক্ষেত্রে মা যদি নিয়মিত ডাক্তারের চেক আপে থাকেন তাহলে এই ডায়াবেটিসটা আমরা কন্ট্রোল করে বাচ্চা এবং মায়ের ঝুঁকিটা কিন্তু এড়াতে পারি। ঠিক সেই রকম আমরা প্রেশারের কথা বলছি, যে প্রেশারটা হয়তো তার নর্মালি ছিল কিন্তু প্রেগনেন্সিতে প্রেশার বেড়ে যে প্রি অ্যাক্লাম্পসিয়া যে টার্মটা আমরা বলি, প্রি অ্যাক্লাম্পসিয়া বা পরের সাথে খিঁচুনি হয়ে অ্যাক্লাম্পসিয়া হলো, তো এই ডিজিজটা আসলে একদমই রোগী যদি চেক আপে থাকে অবশ্যই আমাদের জন্য কন্ট্রোল করা সম্ভব। তো এই জন্য আসলে গর্ভকালীন পরিচর্যাটার খুব দরকার আছে। আপনারা এই যে বলেন যে এই যে প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়ার কিছু ঝুঁকিপূর্ণ কিছু লক্ষণ বা চিহ্ন রয়েছে, সেগুলো কি আমাদের বা আপনাদের রোগী যারা আছেন তাদেরকে বুঝিয়ে বলেন সাবধান হওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। যাদের হয়তো প্রি এক্লাম্পসিয়ার পেশেন্ট, যার হয়তো আগের প্রেগনেন্সিতে প্রি এক্লাম্পসিয়া ছিল বা হিস্ট্রি ছিল, বা তিনি হাইপারটেনসিভ পেশেন্ট বা তার হয়তো প্রেশার বাড়তি ছিল, তো তাদের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই কিন্তু কিছু ওষুধ অ্যাড করি, যেমন ক্যালসিয়ামটা একটু ডাবল ডোজে দেই বা অথবা কিছু রক্ত যেন জমাট না বাঁধে সেই জন্য কিছু ওষুধ আমরা দিই। এতে হয় কি রোগীর প্রি এক্লাম্পসিয়ার দিকে যায় না। পরবর্তীতে আমরা হয়তো প্রেশার মনিটর করে তার প্রেশারের ওষুধগুলো বাড়িয়ে দেই। তো সে সমস্ত ক্ষেত্রে আসলে প্রেশারটাও আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব, এবং এই ব্যাপারটা সম্ভব শুধুমাত্র পেশেন্ট যদি অ্যান্টিনেটাল চেক আপে আসে। এবং সেখান থেকে এই প্রি এক্লাম্পসিয়া থেকে আমরা কিন্তু এক্লাম্পসিয়া বা যেটা খিঁচুনি সেটা একদমই সম্পূর্ণভাবে প্রিভেন্ট করা সম্ভব। যদি মানসিক স্ট্রেসে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক ঝুঁকি রয়েছে। তো মা কিংবা তার আশপাশের যারা রয়েছেন তাদের প্রতি আপনাদের আসলে পরামর্শ কি থাকে যাতে করে তার মানসিক দিকটাও চিন্তা করা যায় বা বিবেচনায় রাখা যায়? গর্ভকালীন চেক আপে যখন একজন মা আসেন আমাদের কাছে তখন কিন্তু আমরা অবশ্যই তার সাথে
স্বামী বা শাশুড়ি বা যার সাথে তারা থাকেন তাদেরকে আমরা সবসময় আসতে বলি। বিশেষ করে স্বামী যদি সাথে থাকেন তাহলে স্বামীকেও আমরা বিভিন্ন রকমের ঝুঁকিপূর্ণ অবস্থা বা কিভাবে একটা সুস্থ বাচ্চা বা সুস্থ মা আমরা আলটিমেটলি সুস্থ মা এবং সুস্থ বাচ্চার ডেলিভারি দিতে পারি, সেটার জন্য আমরা অবশ্যই হাজব্যান্ডকে চাই। যেমন ভারী কাজগুলো আমরা করতে বলি না। সংসারের অন্যান্য বয়োজ্যেষ্ঠ লোকজন অথবা ফ্যামিলি অন্যান্য মেম্বাররা হয়তো মাকে তখন হেল্প করবেন, তবে বাড়ির স্বাভাবিক টুকটাক কাজ তিনি করতে পারবেন। বিশ্রামের ব্যাপারটা বলি যে রাতে যেন মায়ের 8 ঘন্টা ঘুম এবং দুপুরে যেন তিনি 2 ঘন্টা বিশ্রাম নিতে পারেন। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করি। এরপর ওষুধের ব্যাপারগুলো আমরা হয়তো মাকে আয়রন, ক্যালসিয়াম এই জাতীয় ওষুধগুলো খেতে দেই, সেগুলো তিনি খাচ্ছেন কিনা সংসারের অন্যান্য মেম্বাররা সেগুলো খেয়াল করবেন এবং কোঅপারেট করা সবকিছু মিলিয়ে, তাতে করে তার মানসিক দিকটা অবশ্যই ভালো থাকে এবং মন প্রফুল্ল থাকে একটি মায়ের যখন সে তার বাচ্চাকে ক্যারি করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দিয়েছেন। ধন্যবাদ। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা লোয়ার ব্যাকের পেনটা রিলিভ করার জন্য আমরা 7 নম্বর এক্সারসাইজে যাব। এখানে আমরা একটা খেয়াল করব যে আমরা আগে যে 6টা এক্সারসাইজ করেছিলাম ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনার পেলভিসটাকে আমরা কন্ট্রাক্ট করেছি, এবং এই এক্সারসাইজ থেকে আমরা এক্সারসাইজের মাধ্যমে যেটা করে পেলভিসটাকে আমরা স্ট্রেচ আউট করব। কারণ আমরা যদি কন্ট্রাক্ট করি তাহলে যে জিনিসটা হবে ইটস গেটিং স্ট্রঙ্গার, কিন্তু যখন আমরা স্ট্রেচ করব তখন কী হবে, ইট উইল বিকাম ফ্লেক্সিবল। এখন আমরা দেখাবো যে কীভাবে নাম্বার 7 এটা করতে হয়, মানে মুভমেন্টটা করতে হয়, এবং পেলভিস এটাকে কীভাবে আমরা করবো, স্ট্রেচ করব। এবং সেম টাইম সেকেন্ডটা যেটা করবো, আমরা যেটা বলেছিলাম যে অ্যাবডাক্টার্স মাসল অ্যান্ড অ্যাডাক্টার্স মাসলটাকে আমরা মোবাইলাইজ করব উইথ দ্য মুভমেন্ট অফ দ্য হিপস। অ্যাবডাক্টার্স অ্যান্ড অ্যাডাক্টার্স হচ্ছে পায়ের এই সাইডের একটা মাসল যেটা দিয়ে আপনার হিপসটা মুভ করছে, এবং আরটা হচ্ছে যেটা এইখানে মুভ করছে। যে দুইটাই কিন্তু হিপ মুভমেন্টস, এবং হিপ মুভমেন্টস কিন্তু পেলভিস ছাড়া হচ্ছে না। সুতরাং পেলভিস, অ্যাবডাক্টার্স, অ্যাডাক্টার্স, হিপস এই 4টা মিলে যে জিনিসটা যদি মুভমেন্টটা প্রপার হয়, তার মানে কী হচ্ছে, আপনার সার্কাম মাসলে গিয়ে জিনিসটা স্ট্রং হচ্ছে এবং ফ্লেক্সিবল হচ্ছে। ইনডাইরেক্টলি জিনিসটা কী হচ্ছে, ইউ আর ফিলিং লেস পেইন এবং মোর মোবাইলিটি অ্যান্ড ফাংশনালিটি। এখন দেখাচ্ছি কীভাবে আমরা মুভমেন্টটা করব। ওকে সাইমন, গো ডাউন। ইয়েস, খেয়াল করবেন সেম থিং। ওকে, সাইডে থাকবে হাত। সাইমন, আপ। ইয়েস, ওকে, খেয়াল বারবার কিন্তু বলছি, ব্রিথ ইন। ওয়ান্স ইউ ব্রিথ ইনের সঙ্গে সঙ্গে ফিল দ্য স্পাইন, ডোন্ট ফিল দ্য বডি। আপনি অ্যাবডাক্টার্স, অ্যাডাক্টার্স, হিপস থেকে ফিল করবেন না। ফিল দ্য স্পাইন। ওকে, ব্রিথ ইন, লেগস আপ ফ্রম দ্য স্পাইন। স্পাইনটার মাধ্যমে আপনি যখন ব্রিদিংটা নেবেন, স্পাইন উইল মুভ দ্য বডি, লেগস গো আপ। নাও this is called the abduction. Now adduct, go down. Yes, এখন মুভমেন্ট আপনি খেয়াল করেন যখন, ওকে, গো অ্যাগেন, ব্রিথ ইন। ওকে, এখন যেটা হচ্ছে, it is the opposite. The pelvis is getting stretched out. Okay, hips are getting contracted. Now the hips are moving by the power of the abductors muscle and the adductor muscle. Yes, go down. Okay, close, go down. যখন সে নিচে চলে যাচ্ছে, দ্য পেলভিস ইজ গেটিং রিল্যাক্স। যেহেতু ফ্লোরটার কারণে এটা পেলভিস কিন্তু উপর দিকে উঠতে পারছে না, এভাবেই আছে। এটাকে আমরা বলি ন্যাচারাল অ্যালাইনমেন্ট। তখন আলটিমেটলি কী হয়, আপনার স্পাইনের অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যায়। এবং অনেক সময় লোয়ার ব্যাকে একটা সমস্যা হয়, আপনার 2টা স্পাইনের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানিব্যাগ নিয়ে যারা অনেকক্ষণ বসে থাকে তাদের জন্য, অথবা সিটটা যদি বাঁকা থাকে, এই অ্যালাইনমেন্টের কারণে স্পাইনে একটা হয় সমস্যা, কিন্তু তারা ধরতে পারে না, তারা স্পাইন নিয়ে বেশি হয়ে থাকে, মানে ব্যস্ত হয়ে যায়। কিন্তু বেসিক্যালি অ্যালাইনমেন্টটা থাকে হচ্ছে আপনার হিপসে। তখন এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা অ্যালাইনমেন্টে আনার চেষ্টা করবো বাই দিস প্রপার মুভমেন্ট। ওকে, গো অ্যাগেন। Yes, good. Yes, again. Yes, good. Yeah. ওকে, তার মানে আমরা কিন্তু দেখছি যে আমরা এতক্ষণ 6টা এক্সারসাইজ আমরা যে জিনিসটা করেছিলাম যে পেলভিসটাকে আমরা কন্ট্রাক্ট করেছি,
এই একটা মুভমেন্টে আমরা পেলভিসটাকে স্ট্রেচ আউট করলাম এবং এর সাথে হিপস এবং অ্যাডাক্টার্স অন্যান্য স্ট্যাবিলাইজার মাসলগুলোকে আস্তে আস্তে আমরা ইনভলভ করাচ্ছি। প্রিয় দর্শক, আনার অত্যন্ত উপাদেয় একটি ফল এবং আমাদের সবার খুব প্রিয়। আনারের বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। প্রতিদিনই আমরা অনেক ধরনের খাবার খাই, কিন্তু এই খাবারগুলো যদি আমরা একটু বুঝে শুনে খাই তাহলে কিন্তু সহায়ক পুষ্টিগুলো আমরা পেয়ে থাকি। যেমন আনার একটি ফল, খুবই জনপ্রিয়, পরিচিত, সুন্দর দেখতে একটি ফল। খাদ্যের মধ্যে যখন আমরা কোনো কিছুকে ডেকোরেটিভ করতে চাই তখনই কিন্তু আমরা আনার দিয়ে সেটাকে করি। যখন করি তখন যদি আমরা একটু জানতাম যে আনাদের আসলে প্রকৃত কাজ কি। সব ফলেরই কিছু না কিছু কাজ থাকে, তেমনি আনারেরও আছে। আনার হলো এমন একটি ফল সবচাইতে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা কার্ডিওপ্রোটেক্টিভ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ক্যান্সার প্রোটেক্টিভ এবং আমাদের মেমোরি সেল, আমাদের ভুলে যাওয়া স্মৃতিগুলোকে ধারণ করার জন্য আনারের ভূমিকা অতুলনীয়। আনারে রয়েছে পুনিক্যালাজিন নামে এমন একটি গুরুত্বপূর্ণ অর্গানিক সাবস্টেন্সেস যা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে সুরক্ষা করে এবং এই পুনিক্যালাজিন আমাদের যে মেমোরিগুলো লস হয়ে যায় সেই মেমোরিকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে। অনেকের কিন্তু খুব মানসিক রোগ থাকে, বিষণ্ণতা ভর করে রাখে, ভালো লাগে না। আনার কিন্তু সেই রোগটিকেও সারিয়ে দেয়, খেয়ে দেখতে পারেন। কিন্তু আছে এর মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ এবং পুরুষদের খুব কমন একটি রোগ প্রোস্টেট ক্যান্সার, এবং এর আগেই কিন্তু প্রোটেকশন নেওয়া যায়। প্রতিদিন না হোক সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন যদি আমরা একটু আনারের জুস বা সরাসরি আনারটাকে যদি আমরা খেয়ে থাকি তাহলেও কিন্তু প্রোস্টেট ক্যান্সার থেকে প্রতিরোধ তৈরি করা যায়। একটা বয়সের পরেই কিন্তু এটি হয়ে থাকে। আমরা কিন্তু জেনেই হোক আর না জেনেই হোক, আমরা অসুস্থ হলেই কিন্তু শক্তি বৃদ্ধিকারক হিসেবে আনারের জুসটা সবাইকে দিয়ে থাকি, কিন্তু আসলে কিন্তু সঠিক খাদ্যগুণ জানি না। যদি সঠিক খাদ্যগুণ জানি তাহলে কিন্তু এর ব্যবহার আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এবং এখন কিন্তু আনার এমন একটি ফল যা সারা বছর ধরেই পাওয়া যায়। যখনই কারো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হয় তাদের জন্য কিন্তু আনারের গুরুত্ব অতুলনীয়, এবং 1 গ্লাস জুস যদি আমরা খেয়ে থাকি তাহলে তার রক্তকণিকার পরিমাণ বাড়বে। এতে রয়েছে প্রতি ইম্পর্ট্যান্ট একটি উপাদান ফ্ল্যাভোনয়েড, যা ভিটামিন B12 আদার্স অনেক কিছু তৈরি করতে সাহায্য করে এবং রক্তকণিকা সঠিকভাবে তৈরি হয়, রক্তের আয়রনটাকে বৃদ্ধি করে এবং দেহের অক্সিজেন সাপ্লাইকে বাড়িয়ে দেয়। এভাবে আনার যদি আমাদের খাদ্য তালিকার একটি ফল হিসেবে আমরা রাখি অন্যান্য ফলের মতোই, এবং এটি যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না হোক সপ্তাহে 1 থেকে 2 দিনও যদি হয়ে থাকে তাহলেও কিন্তু এটি আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দিতে সাহায্য করবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। রাস্তায় ধুলার চেয়ে ঘরের ধুলা অ্যাজমা রোগীর জন্য বেশি ক্ষতিকর, তাই অ্যাজমা প্রতিরোধে আপনার ঘর ধুলামুক্ত রাখুন। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। সবচেয়ে বেশি ছানি পড়ে বয়সের কারণে, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা তারা বেশি আক্রান্ত হন এই রোগে। আর যাদের ডায়াবেটিস থাকে বা অন্যান্য রোগবালাই বেশি থাকে, কিছু ওষুধ খান, স্টেরয়েড জাতীয় ওষুধ, তাদের ক্ষেত্রে এই ছানিটা তাড়াতাড়ি আসে এবং বেশি পরিমাণ পড়ে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।